নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ও শাপলা চত্বর গণহত্যার বিচারসহ ১২ দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে দলটির শীর্ষ নেতারা এসব দাবি জানান। রিপোর্টে আরও জানাচ্ছেন নূর হোসেন। এই মাঠে দাঁড়িয়ে বলে শাপলায় কেউ মরে না। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দেশের দূর দূরান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীদের ঢল নামে। আশেপাশের বেশ কয়েকটি সড়কেও নেতাকর্মীদের ভিড় দেখা যায়। হেফাজত নেতারা অভিযোগ করেন, ইসলামের পারিবারিক বন্ধন ধ্বংস করতেই ইসলাম বিরোধী প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। তাই রিপোর্ট সহ দ্রুত এই কমিশন বাতিলের দাবি জানান তারা। নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে, ইসলামকে যে কটাক্ষ করা হয়েছে, বিতর্কিত নারী বিষয়ক কমিশন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত প্রদান করবার অপরাধে তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা দেখতে চাই। এছাড়া ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান হেফাজত নেতারা। বিগত স্বৈরাচারী সরকারের সময়ে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। ডক্টর ইউনূস সাহেবের সাথে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনেকবার সাক্ষাৎ করে বিনয়ের সঙ্গে আবেদন করেছি, আমাদের বিরুদ্ধে ফ্যাসিবাদী আমলে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করেন। কিন্তু কেন যেন মনে হচ্ছে আমাদের সোজা আঙ্গুলে বুঝি ঘি উঠবে না। আগামী 23 মে বাগজমা 4 দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সমাবেশে যোগ দেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আগামী দিনে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আলেম ওলামাদের পরামর্শ নিয়ে সঠিক পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান হেফাজত নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সনদ তৈরির কাজ চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও গণ অভ্যুত্থানে যে ঐকমত্য হয়েছে, জাতীয় স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক দলগুলো ছাড় দেবে বলে প্রত্যাশার কথা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে জাতীয়তাবাদী সমমনা জোটের বৈঠকে একথা বলেন তিনি। এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তারা সর্বাত্মক সহযোগিতা করবে। সংস্কার প্রস্তাবের ১১২টিতে একমত, ২৬টিতে দ্বিমত পোষণ করেন তারা। দুর্নীতি দমন কমিশনের সব প্রস্তাবে তারা একমত বলেও জানান। সরকারের কোনো সুনির্দিষ্ট অবস্থান নেই, জাতীয় ঐকমত্য কমিশনের কোনো সুনির্দিষ্ট এজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হচ্ছে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা, সকলকে একত্রে এক জায়গায় দাঁড় করানো একটি লক্ষ্য নিয়ে, সেটা হচ্ছে ঐকমত্যগুলো চিহ্নিত করা, সেগুলো বাস্তবায়ন করার পথ খুঁজে বের করা। আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকালে মগবাজারের আল ফালা মিলনায়তনে 2 দিনব্যাপী দলের জেলা ও মহানগর আমির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এমন প্রস্তাব দেন। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেন তাহলে সরকার থেকে বের হয়ে যেন এ ধরনের বক্তব্য দেন। জামায়াত আমির আরও বলেন, পেশি শক্তি ও কালো টাকা মুক্ত ভোট এবং যোগ্যদের সংসদে চাইলে প্রতিনিধিত্বমূলক পদ্ধতিতে নির্বাচন করা দরকার। ফ্যাসিবাদ আমলের লুটপাট, পাচার ও দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়ে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। কারণ এরপরে আবার কুরবানি আছে, এরপরে ঝড় বৃষ্টি, বাদল, বন্যা, দুর্যোগ, এগুলো আমাদের জাতীয় জীবনের অংশ। তখন একটা অর্থবহ নির্বাচন করা চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারে। এই জন্য এই বিষয়গুলা সংশ্লিষ্ট পক্ষকে বিবেচনায় নেওয়ার জন্য আমরা আহ্বান জানাবো।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কৃষিতে ভর্তুকি প্রত্যাহারে বেশি চাপাচাপি করলে প্রয়োজনে আইএমএফের ঋণ কর্মসূচি থেকে বেরিয়ে আসবে সরকার, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কৃষি বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় কৃষি অর্থনীতিবিদরা বলেন, বিগত বছরগুলোতে বাজেটের আকার বৃদ্ধির তুলনায় কৃষি খাতে বরাদ্দ বাড়েনি। স্বয়ংসম্পূর্ণতা অর্জনে মোট বাজেটে 10% ভর্তুকি কৃষি খাতে দেওয়া প্রয়োজন বলেও জানান তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর আনিসুজ্জামান জানান, উন্নয়নের ছবি দেখিয়ে মূলত অর্থনীতিকে আইসিইউতে পাঠিয়েছিল পতিত স্বৈরাচার সরকার। উপায় না পেয়ে আইএমএফের কাছে ঋণের ধর্ণা দিতে হয়েছিল। আইএমএফ যদি সংস্কারের কথা বলে কৃষি খাতে ভর্তুকি তুলে নিতে চাপ দেয়, তবে সংস্থাটি ঋণ কর্মসূচি থেকে বের হয়ে আসবে সরকার। দেশের কৃষি উন্নয়নে প্রচুর গবেষণা এবং বিনিয়োগ জরুরি বলেও জানান ডক্টর আনিসুজ্জামান। সাবসিডি তোলার জন্য আপনারা জানি খুশি হবেন, আমরা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজন হলে আমরা আইএমএফ থেকে বেরিয়ে আসবো। আইএমএফে কারা যায়? আইএমএফ যখন যান সেটা হচ্ছে আপনি আইসিইউতে যাওয়ার মতো একটা রুগ্ন অর্থনীতি, যেমন শ্রীলঙ্কা গিয়েছে, আমরা গেলাম। তার মানে আমাকে রুগ্ন করেছে কারা? যে উন্নয়নের যে আমরা পিকচার দেখেছিলাম, তারাই আমাদেরকে আবার একটা রুগ্ন রোগীতে পরিণত করে আইসিইউতে নিয়ে যায়। ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারগুলো সুচিকিৎসার আশ্বাস দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এক্ষেত্রে সম্মিলিত উদ্যোগ সুফল বয়ে আনবে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষকে সাথে নিয়ে মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ল্ডের উদ্বোধন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা জানান, চট্টগ্রামের মা ও শিশু হাসপাতাল ইতিমধ্যে এ রোগের চিকিৎসায় আশানুরূপ অগ্রগতি অর্জন করেছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো আগ্রহ নেই অভিযোগ করে রোববার রংপুরে গণপদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে তিস্তা পাড়ের বাসিন্দারা। সকালে নগরীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আমলে ভারতের চাপে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা পাওয়া যায়নি ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়নি। দাবি আদায়ের লক্ষ্যে গত 17 এবং 18 ফেব্রুয়ারি তিস্তাপাড়ে লাখো মানুষের সমাবেশ ঘটে। সমাবেশ থেকে আশা করা হয় অন্তর্বর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করবেন, কিন্তু বরাবরের মতো তিস্তাপাড়ের মানুষের দাবিকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এজন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে এই পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বৈশাখের খরতাপে দেশজুড়ে চলছে মাঝারি তাপপ্রবাহ। ওষ্ঠাগত জীবন মানুষের পাশাপাশি চরম ঝুঁকির মধ্যে পড়েছে গবাদি পশু, বিশেষ করে মুরগি ও কোরবানির গরুর খামারগুলো। তীব্র গরমে মরছে মুরগি, স্ট্রোকের ঝুঁকিতে খামারের গরু। এই অবস্থা মোকাবেলায় বিশেষ পরামর্শ দিচ্ছেন পশু চিকিৎসকরা। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। তীব্র গরম থেকে বাঁচাতে কিছুক্ষণ পরপর এভাবেই ভেজানো হচ্ছে খামারে লালন পালন করা এসব গরু। সামনেই কোরবানির ঈদ, তাই তীব্র গরম ও চলমান তাপ প্রবাহে দুশ্চিন্তায় নাটোরের খামারিরা। এখানে বড় বড় খামারে লালন পালন করা বিশাল আকার গরুগুলোর ক্ষতি খামারিদের বড় অঙ্কের আর্থিক লোকসান বয়ে আনবে। এজন্য দিনরাত নির্ঘুম যত্ন ও নজরদারি খামারিদের। একই দুশ্চিন্তা পোলট্রি খামারিদেরও। তাপ প্রবাহ থেকে মুরগি বাঁচাতে খামারগুলোতে লাগানো হয়েছে পর্যাপ্ত ফ্যান। কিছুক্ষণ পরপর ভেজানো হচ্ছে খামারের চালা, তারপরও প্রতিদিন হিট স্ট্রোকে মরছে মুরগি। মুরগির সমস্যা হচ্ছে, ঝর্ণা চালাচ্ছি, খাদ্য কম দিতেছি, খাদ্য কম খাচ্ছে, তাতে গরমে স্ট্রোক করে মারা যাচ্ছে মুরগি। ঘর ঠান্ডা করা হচ্ছে, ধুয়ে দেওয়া হচ্ছে, চালে পানি দেওয়া হচ্ছে, প্রতিদিন 3-4টা করে মারা যাচ্ছে। নিয়মিত 2 থেকে 3 বার শরীরে পানি দিচ্ছি, কারণ যাতে শরীরটা ঠান্ডা থাকে। গরু এবং মহিষগুলোকে ঠিক রাখতে আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, তারপরে আমরা চেষ্টা করতেছি এদের স্বাভাবিকভাবে রাখার জন্য। চলমান তাপপ্রবাহে কোরবানির পশু ও পোলট্রি খামারের মুরগি বাঁচাতে ওষুধসহ নানা ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ দপ্তর। সবচেয়ে ভালো হয় যদি চটের বস্তা উপরে দিয়ে কিছু হয়তো 1-2 ঘন্টা পর সেগুলো একটু ভিজায় রাখা যদি যায়,
তাহলে তাপমাত্রা অনেকটা কমে যাবে। আর এছাড়াও যদি বার্ড বা অ্যানিম্যালের সমস্যা হয়, এই সময় একটু স্যালাইন পানি, অর্থাৎ পানিতে স্যালাইন গুলে খাওয়ানো যেতে পারে। নাটোরের তাপমাত্রা গড়ে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এই অবস্থা অব্যাহত থাকলে লোকসান ঠেকানো কতটুকু সম্ভব হবে তা নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। এনটিভি নিউজ ডেস্ক। লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বিবেচনায় ফ্লাইটটির রুট লন্ডন সিলেট ঢাকার পরিবর্তে লন্ডন ঢাকা সিলেট করার প্রস্তাব দেয় বাংলাদেশ বিমান, কিন্তু অন্য যাত্রীদের কষ্টের কথা বিবেচনা করে তিনি প্রস্তাবটি নাকচ করে দেন। তার এই সিদ্ধান্ত জনগণ ইতিবাচকভাবেই নেবেন বলে মনে করছেন অনেকেই। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 4 মাস পর সোমবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে 4 মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন বেগম জিয়া। 5 মে সিলেট হয়ে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফর সঙ্গী হিসেবে থাকছেন তার 2 পুত্রবধূ। বিমান কর্তৃপক্ষ অসুস্থ বেগম খালেদা জিয়ার শারীরিক বিষয়টি বিবেচনায় রেখে ফ্লাইটটি আগে ঢাকায় অবতরণের প্রস্তাব করলে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রাজি হননি সাবেক এই প্রধানমন্ত্রী। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন এই পদক্ষেপ তার ত্যাগ, ধৈর্য ও আপোষহীনতাকে আরো উজ্জ্বল করে তুলবে। ওনার এটা একটা জেস্টারই বলা যায়, কারণ ওনার মতো লোক তো অনেক কিছু করিয়ে আসতে পারতো লন্ডন থেকে। উনি কারো কোনো অসুবিধা করতে চাচ্ছেন না। নিজের অসুবিধা যদিও হবে, কারণ উনি যদি ঢাকায় সরাসরি নামতেন তাহলে ওনার তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারতেন। তো উনি তাদের কোনো অসুবিধা করতে চান নাই। এটাও তো একটা খুবই একটা মানুষজন অত্যন্ত ওনার যে মানুষের প্রতি দরদ, জনমানুষের প্রতি দরদ, সেই দৃষ্টিতে দেখবো। আমরা তো সবাই নিজের সুবিধাটাই আগে দেখতে চাই। সেদিক থেকে আমি মনে করি এটা একটা খুব ইতিবাচক দিক ওনার জন্য, ওনার লিডারশিপের জন্য। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বেগম খালেদা জিয়া অভিভাবকের ভূমিকায় থাকবেন বলে মনে করেন ডক্টর দিলারা চৌধুরী। বাংলাদেশের সার্বিক রাজনীতিতে ওনার ভূমিকা এখন অত্যন্ত আমি মনে করি জরুরি। এটা কোনো শুধু দলের দিকে তাকালে ওনার চলবে না, ওনার কিন্তু সার্বিক রাজনীতির দিকে তাকাতে হবে। বাংলাদেশ তো সংকটে আছে, সেই সংকটে উনি দলের ঊর্ধ্বে গিয়ে কথা বলবেন বলে আমি আশা করছি। এই যে সংকট, এই যে দলাদলি বিভাজন, এসব ব্যাপারে হয়তো উনি একটা রোল প্লে করতে পারেন, এবং করলে আমাদের জন্য ভালো হয়, কারণ তার একটা গ্রহণযোগ্যতা আছে সব মহলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতো দলীয় নেতাকর্মীদেরও প্রত্যাশা, দেশের গণতন্ত্রের জন্য আগের মতো সক্রিয় ভূমিকায় দেখা যাবে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। টানা 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে 25 ফেব্রুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় ফেরেন তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের ভেতর থেকে করিডোর দেওয়ার বিষয়ে আগে বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বিবেচনা করতে হবে। সেজন্য সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, যেভাবে হোক দ্রুত স্থানীয় সরকার সুসংগঠিত করতে হবে, প্রয়োজনে নির্বাচন অথবা প্রশাসক নিয়োগ দিতে হবে। অন্তর্বর্তী সরকারের খাদ্য ও কৃষি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির প্রচুর ভুয়া কার্ড ছিল, সেগুলো বাতিল করে নতুনভাবে স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে নতুন নির্মাণাধীন খাদ্য গুদাম সাইলোর কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পরিবর্তনের জন্য যেটুকু সময় লেগেছে এটাতে কোনো সমস্যা হবে না, নতুন করে ভালোভাবে টিসিবির কার্ড দেওয়া হবে। তিনি আরও বলেন, বোরোর ফসল উৎপাদন বেড়েছে, এতে ভালো মজুদ গড়ে উঠবে। কৃষকেরা যাতে তার ন্যায্য মূল্য পেতে পারে এ বিষয়ে তাদেরকে উৎসাহী করা হচ্ছে। টিসিবির বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয়ের যিনি মাননীয় উপদেষ্টা আছেন, তিনি এখানে প্রচুর ভুয়া কার্ড ছিল, এইগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার জন্য ব্যবস্থা করেছেন। নতুনভাবে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। আমার মনে হচ্ছে যে যেটুকু একটা পরিবর্তনের জন্য যে একটুকু হয়েছে, এর ইয়েটা হবে না, নতুনভাবে আপনারা পাবেন, ভালোভাবে পাবেন। ঢাকার পর চট্টগ্রাম থেকে হজ যাত্রী পরিবহন শুরু করেছে বাংলাদেশ বিমান। বিকেলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম বিভাগের হজ যাত্রীরা যাত্রা শুরু করেছেন পবিত্র নগরী মদিনার উদ্দেশ্যে।
বিকেলে বিমানবন্দরে উপস্থিত হয়ে হজ যাত্রার উদ্বোধন করেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় জানানো হয় হজের প্রথম ফ্লাইটে যাচ্ছেন 419 জন যাত্রী। এভাবে পর্যায়ক্রমে 17টি ফ্লাইটে চট্টগ্রাম থেকে যাবেন 6,618 জন, যা বিগত বছরের চাইতে প্রায় 2,000 কম। 12 লাখ টাকায় লিবিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে 31 লাখ টাকা নিলেও সেখানে পৌঁছাতে পারেনি সেলিম। তার আগেই লাশ হতে হয়েছে তাকে। সে লাশও আদম ব্যবসায়ীরা ফেরত দেয়নি সেলিমের পরিবারকে। শুধু সেলিম নয়, রাজশাহীর বাঘা উপজেলার আরও অনেকেই এভাবে আদম ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে। রাজশাহী থেকে সমসাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর মহাজনপাড়া গ্রামের কৃষক আফজাল হোসেনের ছেলে সেলিম হোসেন পরিবারের অভাব মেটাতে আদম ব্যবসায়ীদের মাধ্যমে 12.5 লাখ টাকায় ইতালি নিয়ে যাওয়ার চুক্তি হয় তার। টাকা নিয়ে 2023-এর 29শে ডিসেম্বর সেলিমকে লিবিয়া পর্যন্ত নিয়ে যায় তারা। এরপর সেখানে আটকে রেখে নির্যাতন করে তার ভিডিও পরিবারের নিকট পাঠিয়ে আরও 25 লাখ টাকা দাবি করা হয়। সেলিমকে বাঁচাতে পরিবার আবার টাকা দিলেও শেষ রক্ষা হয়নি তার। 30,90,000 টাকা লিছে দিবিছে তোর ভাই হলো বুধবার রাতে বোর্ডে উঠিছে, সকালে বেছে চলে গেছে, দুপুরে বলছে চলে গেছে, দিয়ে খানিকক্ষণ পরে বলছে কি যে তোর ভাই স্টক করে মারা গেছে। আমার দুনিয়া যোগাযোগ করে কোনো জায়গাতে খোঁজ পাইনি। লাশটা ওরকে বলছি যে লাশটা আমাকে দেখাচ্ছে, এরাটা দেখাও যে মরে গেছে, তাও দেখায় না। শুধু সেলিম নয়, আদম ব্যবসায়ী চক্রটির খপ্পরে পড়ে বাঘার আরও অনেক পরিবার হয়েছে সর্বশান্ত। আবার কেউ কেউ লিবিয়া গিয়ে নির্যাতিত হয়ে ফিরে এসেছে বাড়িতে। ইতালি যাওয়ার জন্য আমাদের সাথে শহীদের সাথে একটা চুক্তি হয়, ওনার সাথে আমার 13 লক্ষ টাকা চুক্তি হয়। দীর্ঘ 5 মাস আমি গেম ঘরে ছিলাম, পরে ওখান থেকে এক মাফিয়া চক্রের কাছে আমাদের বেশি দেয়। চলতি বছরের 14 ফেব্রুয়ারি শহীদ রানা ও শাহারুল ইসলাম বাড়িকে আসামি করে বাঘা থানায় মামলা করেছেন মৃত সেলিমের ভাই ইমন সাহা। মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হলে গা ঢাকা দিয়েছেন অভিযুক্তরা। এরপরও তারা অজ্ঞাত স্থান থেকে ফোনে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বাঘা থানায় একটি মামলা রুজু হয়। এই সংক্রান্তে আমরা অভিযান অব্যাহত রেখেছি। আসামিদের আমরা দ্রুততার সাথে আইনের আওতায় নিয়ে আসব। আমাদের কাছে জানালে আমরা সর্বাত্মক চেষ্টা করব অপরাধীকে গ্রেফতার করার জন্য। আদম ব্যবসার সাথে জড়িত সকল অভিযুক্তকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা গেলে মানব পাচার অনেক কমে যাবে বলে মনে করেন ভুক্তভোগীরা। সাজু, NTV নিউজ, রাজশাহী। 5ই মে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে ফলাফল বাতিল সংক্রান্ত আবেদনের শুনানির দিন আদালতকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে বলে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সকালে প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, চট্টগ্রাম ও ঢাকায় মামলা দায়েরের পর আদালত নির্বাচনের ফলাফল বাতিল করে মেয়রের নাম ঘোষণা করে। তা দেখেই আবেদন করেছেন বলে তিনি দাবি করেন। আবেদন করতে দেরি হলেও তামাদি মামলা গ্রহণের এখতিয়ার আদালতের আছে। আদালতের কাছে ন্যায় বিচারের আশা প্রকাশ করেন তিনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কার্যক্রম দেশের মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না বলে মন্তব্য করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে সিলেট জেলা বারের হল রুমে জেলা আইনজীবী ফোরামের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, একটি মহল বিএনপির নির্বাচনের দাবিকে এমনভাবে উপস্থাপন করছে যেন তারা অন্যায় আবদার করছে। সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন। কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষার্থীদের ভালো মানুষ হবার আহ্বান জানিয়ে পড়াশোনায় মনোনিবেশ করতে বলেন তিনি। পরে উপজেলার মাধ্যমিক পর্যায়ের 185 জন শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের উপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় শাহিনুর নামের এক রোগী সকালে জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে ভর্তি হন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসককে না পেয়ে রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের নেতৃত্বে স্টাফদের উপর হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালের এক চিকিৎসককে যথাযথ সম্মান না দেওয়ার অভিযোগ এনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুদ পারভেজকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুর করা হয় তত্ত্বাবধায়কের ল্যাপটপ। এই ঘটনায় ডাক্তার আহসান হাবিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিকিৎসকরা। লালমনিরহাট সদর উপজেলায় সেপটিক ট্যাঙ্কে নেমে মারুফ হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায় মাহেন্দ্রনগর ইউনিয়নের নিজপাড়া এলাকার জহুরুল ইসলামের বাড়িতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেছিলেন মারুফ হোসেন ও রহিম মিয়া নামে দুই শ্রমিক। দুপুরে সদ্য নির্মিত সেপটিক ট্যাঙ্কের শাটারিং খুলতে ট্যাঙ্কে নামলে মুহূর্তেই মারা যান মারুফ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে রহিমকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগিনা নীলফামারী 1 আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে রংপুরে পেশাজীবী পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলের দায়েরকৃত মিথ্যা মামলায় ঢাকার আদালতে স্বেচ্ছায় হাজির হলে আদালত জামিন না দিয়ে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে কারাগারে প্রেরণ করেন। অবিলম্বে তুহিনের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় গুলশান কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আমরা আশা করছি যে আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। তাকে প্রপার অভ্যর্থনা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। দোয়া মাহফিল ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হল ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর 10ম মৃত্যুবার্ষিক। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে বিএনপির নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, পিন্টু গণতন্ত্রের অতন্দ্র প্রহরী ছিলেন। বক্তারা বলেন, জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন পিন্টু। আওয়ামী সরকারের সময় বিডিআর হত্যাযজ্ঞ মামলায় কারাগারে থাকা অবস্থায় মারা যান তিনি। পরে বিএনপি এবং তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, কারাগারে নির্যাতনে তার মৃত্যু হয়। আগস্টে ভারতের বাংলাদেশ সফর স্থগিত হওয়া সম্পর্কিত কোনো সিদ্ধান্ত বিসিবির কাছে আসেনি বলে জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। নির্ধারিত সময়েই সিরিজ মাঠে গড়াবে বলে আশাবাদী বোর্ড সভাপতি। ভারত এই মুহূর্তে আমাদের এরকম করে কিছু জানায়নি। একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা বললেন শুনেছি। সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। নতুন যেই ওদের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, ওর সাথে কথা বলেছি, এটা অন টাইম আছে, বাকিটা সময় বলে দিবে।